আমরা জানি ওয়াকফ হচ্ছে মুসলমানদের একটা রীতি, যেটার মাধ্যমে যে কোনো ব্যক্তি ধর্মীয় বা কোনো দাতব্য কাজের জন্য তার সম্পত্তি দান করে দিতে পারেন। খুব সহজে যদি বলি, খুব বিস্তারিত টেকনিক্যালিটিসে ঢুকবো না। এবং এটা তিনি একবারই পারেন, একবার ওয়াকফ করে দেওয়া সম্পত্তি আসলে আর কেউ ফেরত দিতে পারেন না। এখন যেটা সমস্যা দাঁড়িয়েছে, দীর্ঘদিন থেকে, এটা শত শত বছর ধরে বিভিন্ন মুসলিম রাজা, জমিদার, ধনী ব্যক্তি এ ধরনের ওয়াকফ করে গেছেন। করে যাওয়ার কারণে যেটা হচ্ছে প্রচুর সম্পত্তি জমে গেছে। এটাই সমস্যা এখন, এটাই হলো এখন সবচেয়ে বড় ঝুঁকি। এখন ওয়াকফের প্রতি, এই আইনের প্রতি মূল আগ্রহ আসলে তৈরি হয়েছে এই কারণে। একটা তথ্য হচ্ছে এরকম যে ভারতে এই মুহূর্তে সবচেয়ে বেশি জমির অধিকারী সর্বোচ্চ তিন নম্বর হচ্ছে ওয়াকফ। 1 নম্বর হচ্ছে সেনাবাহিনী, 2 নম্বর হচ্ছে রেলওয়ে, অ্যান্ড থার্ড হচ্ছে এটা। জমির পরিমাণ 10 লাখ একর এবং ভারতীয় ওয়াকফ বোর্ডগুলোর অধীনে 8,72,000 সম্পত্তি আছে। মোট মূল্য কমপক্ষে $15 বিলিয়ন। $15 বিলিয়ন। মসজিদ আছে, কবরস্থান আছে, এতিমখানা আছে, এরকম নানা রকম দাতব্য প্রতিষ্ঠান এখানের মধ্যে আছে। $15 বিলিয়ন সম্পত্তি। সমস্যাটা হচ্ছে এটা, এবং শুধু সেটা না, এর সাথে খুব গভীর রাজনীতি জড়িয়ে আছে বলে আমি মনে করি। এখন কি করা হচ্ছে, আইনের মূল যে জিনিস দুটো নিয়ে ডিবেট হয়েছে সেটা হলো, একটা ওয়াকফ যে বোর্ড ছিল, মানে এটা একটা মুসলিমদের সম্পত্তি, কেউ দান করে দিয়ে যাওয়া, সেই সম্পত্তির বোর্ড মুসলিমদেরকে দিয়ে হবে, খুবই স্বাভাবিক কথা। হিন্দুদের মন্দিরের বোর্ড যেমন মন্দির হিন্দুদেরকে দিয়ে হয়। ইনফ্যাক্ট এই আইন পাস করার সময় এই আলাপটা এসেছিল, ভারতের কংগ্রেস পার্টির যিনি সভাপতি মল্লিকার্জুন খাড়গে তুলেছিলেন। সেটা হচ্ছে এখন নতুন করে এই ওয়াকফ বোর্ডে হিন্দু সদস্যদেরকে ইনক্লুড করার নিয়ম করা হয়েছে, অমুসলিম, হিন্দু এভাবে না, অমুসলিম সদস্যদের। খাড়গে বলেছেন যৌক্তিকভাবেই মন্দিরের যেসব কমিটি আছে সেখানে কি মুসলিমরা যেতে পারে? আসলে পারে না, এখানে ঢোকানো হচ্ছে। এটা একটা, এর বাইরে সম্ভবত বেশি ঝুঁকি র্যাদার হবে, সেটা হচ্ছে ওয়াকফ যে সম্পত্তি আছে এটা জরিপ হবে এবং জেলা যে প্রশাসন আছে সেটার কাছ থেকে এটা ওয়াকফ হিসেবে কনফার্ম করে নিতে হবে। এটাই সম্ভবত প্রধান ঝুঁকি হতে যাচ্ছে। মানে বিজেপির দিক থেকে বলা হচ্ছে, দুজন যে বোর্ডের মধ্যে অমুসলিম মানুষ থাকছেন, তারা এটার মূল বিষয় না, তারা পরিচালনা এবং ব্যবস্থাপনা ঠিকঠাক মতো এটা ইউজড হচ্ছে কিনা সেগুলো দেখবেন। মোতোয়াল্লি যিনি দায়িত্বে থাকেন তিনি সহ অন্যান্যরা তো মুসলিম হবেনই এবং তারাই মেজরিটি হবেন। এটার চাইতে জরুরি কথা হচ্ছে দুজনকে ঢোকানো হচ্ছে, এটাই একটা নিয়ম ভঙ্গ করা। কিন্তু যেটা সবচেয়ে, যে বললাম, সংকট তৈরি করতে পারে, ওয়াকফ আসলে যেভাবে করা হয়েছে, কাগজপত্র চাওয়া শুরু করলে দেখা যাবে অনেক সম্পত্তি, এগুলো হয়তো 100, 200, 300, 500 বছর ধরে ওয়াকফ সম্পত্তি হিসেবে আছে, কিন্তু এগুলোর জেনুইন ডকুমেন্ট নাই। এটা যদি চেক করা শুরু করে তখন দেখা যাবে প্রচুর ওয়াকফ সম্পত্তি আসলে তার এটাকে ওয়াকফ হিসাবে ধরে রাখতে পারবে না। এটা যদি হয় তাহলে দেখা যাবে সরকার বা অনেকে তার মতো করে এগুলো দখল করা শুরু করতে পারে, সরকার তাদের হাতে নিয়ে যেতে পারবে। এবং আমি একটা তথ্য দিতে পারি, আল জাজিরা একটা রিপোর্ট করেছিল এটা নিয়ে। সেখানে মধ্যপ্রদেশের একটা জায়গায়, উজ্জয়িন শহর, সেখানে 250টা সম্পত্তি বা স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে তারা। 2.1 হেক্টর বা 5.27 একর জমি খালি করেছে। এটার উদ্দেশ্য হচ্ছে ওই অঞ্চলে, আবারও বলছি, উদ্দেশ্য হচ্ছে ওই অঞ্চলে যে মহাকুম্ভ মেলা হয় প্রতি 12 বছর পর পর, সেইটার সম্প্রসারণের জন্য এখন ওয়াকফ সম্পত্তিতে থাকা ভেঙে দেওয়া হয়েছে অনেক সম্পত্তি। শুধু সেটা না, সামনে যেটা দাঁড়াবে, অনেকগুলো মসজিদ, এগুলো মন্দিরের উপরে হয়েছে বা এই ধরনের আলাপ তোলা হচ্ছে। প্রচুর মসজিদেরও যে ওয়াকফ সম্পত্তির উপরে আছে সেগুলো আদতে সেটা প্রমাণ করতে পারবে কিনা প্রশ্ন আছে। এতে বিজেপি সরকারের দুটো লাভ, তাদের হয়ে বহু মানুষ সেই সম্পত্তিগুলো দখল করতে পারবে, এত জমি, এবং কিছু কিছু ক্ষেত্রে অত্যন্ত মূল্যবান জমি আছে বড় বড় শহরে, অত্যন্ত মূল্যবান সম্পত্তি আছে, সেগুলো তো দখল করা যাবেই, এবং এর সাথে দুর্দান্ত রাজনীতি আছে, এবং এই রাজনীতিটাই আসলে সবচেয়ে ভয়ঙ্কর জায়গা। আমি ওয়াকফ নিয়ে আর ডিটেল বলছি না, আপনারা একটু জেনে নেবেন, কিন্তু যে রাজনীতির জায়গা সেটা একটু আসলে মূলত বলতে চাই। এটাই ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট এই ব্যাপারটা। আমরা গত নির্বাচন যদি খেয়াল করি, বিজেপি, আমি এটা নিয়ে বিস্তারিত কথা বলেছিলাম সেই নির্বাচনের সময়, যে মোদি
অকল্পনীয় রকম হেট স্পিচ ব্যবহার করেছেন। সেই হেট স্পিচের হিসাব দিয়েছে টপ নিউজ পেপারগুলো, টপ নিউজ পোর্টালগুলো। মুসলিমদের বিরুদ্ধে কী পরিমাণ হেট স্পিচ মোদি দিয়েছেন, তার অন্য সাঙ্গপাঙ্গদের কথা বাদই দিলাম। সেটা অমিত শাহ বা আরেকজন আছেন না, এখন বলা হচ্ছে তিনি তার জায়গা নিয়ে নিতে পারেন, যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। সো বিভৎস সব হেট স্পিচ দিয়েছেন। তাতে একটা জিনিস বোঝা যাচ্ছিল, বিজেপি আদতে মানুষকে আর তার ওয়েলফেয়ার নিশ্চিত করে তাকে ভালো রেখে সে আর পেরে উঠছে না। আমরা একটু পেছনে যদি যাই, 14 সালের নির্বাচনে তারা যখন বিজয়ী হয় তখন কিন্তু তারা এই হিন্দুত্ববাদকে অতটা প্রকট আকারে সামনে আনে নাই। তারা এনেছিল সবাইকে নিয়ে একসাথে বিকশিত হবে, সবকা সাথ সবকা বিকাশ। দে ফেইলড আটারলি। তারপর আস্তে আস্তে তারা হিন্দুত্ববাদকে নিতে থাকলো। 18 সালের যে নির্বাচন আছে, 19 সালে যে নির্বাচন আছে, সেই জাতীয় নির্বাচনের আগে আবার এক ধরনের জাতীয়তাবাদ তারা উস্কে দিতে পেরেছিল পাকিস্তানের সাথে, ওই যে পুলওয়ামা কাণ্ডের পর মারামারিটা আর এই যুদ্ধংদেহী ভাব দেখিয়ে। এরপর যেটা দাঁড়ালো 24 সালের নির্বাচনে এসে দেখা গেল তাদের হাতে আসলে আর কিছু নেই। তড়িঘড়ি করে বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির বানানো হয়েছে, অসম্পূর্ণ রাম মন্দির। তারা ওখানে বিগ্রহর যে প্রাণ প্রতিষ্ঠা করে সেসব নিয়ে তাদের টপ ধর্মগুরুরা এটার চরম বিরোধিতা করেছেন, মানে অ্যাবসেন্ট থেকেছেন, তারপরেও করেছে। তার মানে বিজেপির এখন আইডেন্টিটি পলিটিক্স ছাড়া আর কিছু হাতে নেই, এটাই একমাত্র জায়গা। ফলে এটা ঝুঁকিটা যেই জায়গায়, বা আমি ইন জেনারেল কোনো আইডেন্টিটি পলিটিক্স নেই না, কোনো আইডেন্টিটি পলিটিক্স নেই না। সেটা ধর্মের নামে হোক, এটা হিন্দু ধর্মের নামে হোক, সেটা ইসলামের নামে হোক, নেই না। কোনো জাতিগোষ্ঠী শ্বেতাঙ্গ আইডেন্টিটি পলিটিক্স নেই না। এমনকি আমি বাঙালি জাতীয়তাবাদ সো কল্ড এটার বিরুদ্ধেও লিখেছি, এই আইডেন্টিটি পলিটিক্সও আমি নেই না। আই ডোন্ট বাই দিস। কারণ আইডেন্টিটি পলিটিক্সের প্রবলেমটাই এই জায়গায়, এটা একটা স্নোবল এফেক্ট আছে। এটা যত এগোতে থাকে এটা বাড়তে থাকে, এটা বড় হতে থাকে। যথেষ্ট আইডেন্টিটি করা হয় না, এবার হলো, এবার পার হলাম, পরের বার কী করব? বিজেপি দেখলো এবার তার যথেষ্ট হিন্দুত্ববাদ বিক্রি করেও সে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি, তার আগের তুলনায় অনেক খারাপ রেজাল্ট করেছে। তো তাহলে তার পথ কী আছে? এক পথ হলো, যেটা করা যেতে পারতো, মানুষকে অনেক ভালো রাখা, পেরে ওঠে নাই। তার বিরাট কতগুলো কর্পোরেট প্রতিষ্ঠান এবং এই ভয়ঙ্কর সব গুন্ডা মাস্তান নিয়ে যে দল তৈরি হয়েছে, একটা ফ্যাসিস্ট দল, তার পক্ষে সুশাসন দেওয়া সম্ভব হচ্ছে না। তাহলে আর উপায় কি? উপায় হচ্ছে প্রচুর পরিচয়বাদ বাড়াও। এই যে মুসলমানের সম্পত্তি কিন্তু আমি নিয়ে নিচ্ছি, এতে যেমন নগদ নারায়ণ আছে, টাকা পাওয়া যায়, এটা আবার হিন্দুত্ববাদী মানুষজনকে দুর্দান্ত একটা স্পিরিট দেয়। এই দেশে মুসলমানের সম্পত্তি নিয়ে নিতে পারছে বিজেপি, এটা তার একটা বড় বেনিফিট। মসজিদ, আরও অনেকগুলো মসজিদের জায়গা মসজিদ ভেঙে ফেলবে, মসজিদকে উচ্ছেদ করবে, না এটা তো ওয়াকফ না, সুতরাং এটা বাতিল, এসব কথাবার্তা সমানে বলতে পারবে এবং এগুলোই তাদের মধ্যেকার ওই জিঙ্গোইজম বাড়াতে পারবে। উনি আসলে এই কাজগুলো এই দুটো কারণে করছেন, দুদিকেই তার লাভ, বিরাট লাভ, এবং এটা বাড়তে থাকবে। এটাই সবচেয়ে ভয়ের জায়গা। এখানে একটা কথা বলে রাখা ভালো, ওয়াকফ নিয়ে মুসলমানদের বিরুদ্ধে ক্রেডিবল অভিযোগ আছে। যেটা হয় আর কি, কারো হাতে যদি সম্পত্তি থাকে, ওয়াকফ বোর্ড বহু রাজ্যে বহু ক্ষেত্রে অবৈধভাবে সম্পত্তি বিক্রি করেছেন, অবৈধভাবে কারো কাছে ইজারা দিয়েছেন, অবৈধভাবে কারো কাছে ভাড়া দিয়েছেন অত্যন্ত কম টাকায় ব্যক্তিগত লাভ নেওয়ার জন্য। যথেষ্ট অভিযোগ আছে এগুলো নিয়ে। কিন্তু এই অভিযোগগুলোকে সামনে রেখে এটাকে কন্ট্রোল করার নামে যা করা হচ্ছে, এটা আসলে একেবারেই তাদের পেটি রাজনৈতিক স্বার্থে করছেন। আমরা খেয়াল করব, আমি বহুবার বলেছি, বাংলাদেশে হিন্দুদের উপরে আক্রমণ, অত্যাচার, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বলা যেটা হচ্ছে যে কমিউনাল আক্রমণ হচ্ছে, প্রধান কারণ তাদের কাছে তার ডোমেস্টিক পলিটিক্স। সে তার ভেতরকার হিন্দুদেরকে দেখাতে চায় যে আমি এই অঞ্চলের হিন্দুদের কাস্টাডিয়ান, এবং বাংলাদেশে এটা হচ্ছে, সো তুমি আমাকে ক্ষমতায় রাখো, আমি তোমাকে তো রক্ষা করছি, আমি অন্যদেরকেও রক্ষা করব। রাজনীতির একটা প্রবলেম আছে, বিশেষ করে ওয়েস্টমিনস্টার সিস্টেমে। এখানে সংখ্যাগরিষ্ঠ মানুষেরও আসলে সমর্থন লাগে না। 30, 35, 40% ভোট পেলেই একটা দল মেজরিটি পেয়ে যেতে পারে পার্লামেন্টে। ফলে ওই সংখ্যক মানুষকে যদি আরও বেশি র্যাডিকালাইজ করে তোলা যায়, তার তো ভোটে জিতে যাওয়া হয়ে গেল, বাকিরা যা ইচ্ছে তাই হোক, কিছু আসে যায় না। তো মুসলমানের ভোট না পেলে কি আসবে যাবে, তাদের কাছে হিসাবটা এইরকম। ফলে তারা এই কাজটাই করার চেষ্টা করছে। এখন যে বিপদটা আছে, আমি বহুবার বলেছি, আমার ওই চ্যানেলের ভিডিওগুলো আপনারা যে কেউ দেখতে পারেন,
সেটা হচ্ছে রিজিওনাল প্রবলেম তৈরি হয়। আইডেন্টিটির সবচেয়ে বড় ঝুঁকি হচ্ছে কোনো একজন বা কেউ যখন একটা আইডেন্টিটি পলিটিক্স শুরু করে, ভারতেই এই ঝুঁকি তৈরি হবে এখন পাল্টা একটা আইডেন্টিটি পলিটিক্স তৈরি হওয়ার। সেটা যদি নাও হয় কঠিন হবে, কারণ ওখানে মুসলিম আইডেন্টিটি ওরা এতটাই মাইনরিটি, সংখ্যাটা হিউজ, কিন্তু হিন্দুদের সংখ্যার কাছে সংখ্যাটা এত কম, উত্থান হতে পারে। আর যদি সংখ্যার কারণে নাও হয়, অন্যান্য জায়গায় আমরা চাই বা না চাই এগুলো ঘটার সম্ভাবনা থাকে। এই অঞ্চলে দেখা যাবে মুসলমানদেরও হিন্দুদের প্রতি বিদ্বেষ তৈরি হওয়ার ঝুঁকি আছে, এবং মুসলমান অধ্যুষিত অঞ্চলগুলোতে, দেশগুলোতে ইসলামী উগ্রবাদ মাথাচাড়া দেওয়ার ঝুঁকি আছে। মজার ব্যাপার বা ভয়ঙ্কর ব্যাপার যেভাবেই বলি না কেন, এটাও আবার বিজেপি পছন্দ করবে, আরএসএস পছন্দ করবে। বাংলাদেশে যদি ইসলামী উগ্রবাদ মাথা চাড়া দেয় এবং তারা যদি হিন্দুদের ওপরে বিজেপি যা করছে সেরকম কিছু করতে শুরু করে, এটা আবার বিজেপিকে তার ডোমেস্টিক পলিটিক্সে অনেক হেল্প করবে, ফর শিওর। আরেকটা বিরাট অ্যালার্মিং বিষয় আছে, সেটা বলে শেষ করতে চাই। এটা ভয়ঙ্কর, এটা ভয়ঙ্কর। সেটা হচ্ছে ভারতের মুসলিমরা জেনোসাইডের শিকার হতে যাচ্ছেন, এই ধরনের যথেষ্ট ক্রেডিবল আলামত দেখা যাচ্ছে। এটা আমার কথা না, জেনোসাইডের ব্যাপারে সবচেয়ে গুরুত্বপূর্ণ পণ্ডিতদের একজন গ্রেগরি স্ট্যান্টন, ওনার সম্পর্কে একটু বলা ভালো। রুয়ান্ডার যে জেনোসাইড হতে যাচ্ছে, এটা উনি মোটা দাগে 4 বছর আগে পূর্বাভাস দিয়েছিলেন। ওনার খুব চমৎকার কতগুলো লক্ষণ আছে, লক্ষণ জানান। আমি এটা অনেক আগে একবার আমার একটা ভিডিওতে বলেছিলাম, আমি আজকেও একটু বলতে চাই। আমি এই ভিডিওটা আপনাদেরকে দেখে নিতে বলবো। তিনি ধরে ধরে দেখিয়েছেন, তার একটা চেকলিস্ট আছে, যে চেকলিস্টগুলো মিলিয়ে মিলিয়ে বলা যায় যে একটা কমিউনিটিকে জেনোসাইডের মুখে নিয়ে যাওয়া হচ্ছে কিনা। স্ট্যান্টন মনে করেন ভারতে, একটু যোগ করে রাখা ভালো, মিয়ানমারের রোহিঙ্গাদের ওপরও যে জেনোসাইড হতে যাচ্ছে সেটাও তিনি বলেছিলেন। যদিও হয়তো এটা একটু সহজ ছিল প্রেডিক্ট করা, কারণ রোহিঙ্গাদের ওপর আগেও হয়েছে, কিন্তু ভারতের মুসলিমরা জেনোসাইডের মুখোমুখি দাঁড়িয়ে আছেন, গ্রেগরি স্ট্যান্টন বলছেন। প্রত্যেকটা পদক্ষেপ আমরা যদি একসাথে যোগ করতে থাকি, এবং বিজেপি দলটার যদি ক্ষমতায় থাকতে হয়, তাকে ক্রমাগত নিজেকে আরও র্যাডিকালাইজ করতে হবে, ক্রমাগত করে যেতে হবে। এভাবেই তাকে আসলে, একটা কথা আছে না, ফিডিং দ্য বিস্ট, কেউ যখন বিস্ট হয়ে ওঠে, বিস্টকে তার খাদ্য যোগাতে হয়। তার রাজনীতি এটা, এবং এই রাজনীতিটাই তাকে ক্রমাগত করবে। এবং I don't know, একটা জেনোসাইডের মুখোমুখি মুসলিমরা হচ্ছে ভারতে, খুব সিরিয়াস রকমের সম্ভাবনা। আমি আবারও বলছি, আমি একজন খুব বড় একাডেমিক, খুব বড় একজন পণ্ডিতের রেফারেন্সে বলছি। যাবতীয় যা যা ঘটছে, এই ওয়াকফ আইন, এর আগে যা হয়েছে বাবরি মসজিদের জায়গায় মন্দির তৈরি করা থেকে শুরু করে যা যা ঘটেছে এবং সামনে যা ঘটবে, এবং আমরা আস্তে আস্তে আরও অনেক ফাস্টার দিকে যাব। বিজেপির মতো একটা ফ্যাসিস্ট দল, এটা একটা ফ্যাসিস্ট দল। আরএসএস অনেক আগে বলেছি, যারা স্পষ্টভাবে ফ্যাসিজমকে দিয়ে ইন্সপায়ার্ড হয়ে তারা এই আরএসএস তৈরি করেছে, বিজেপির যে মা, সেই দলটা, সেই সংগঠনটা আমরা এভাবে বলবো। সো তাদের সামনে এই ধরনের জিনিস, ওই যে বলছে স্নোবল এফেক্ট হতে থাকবে, এটা ক্রমাগত বড় হতে থাকবে, প্রধানত ভয়ঙ্কর হতে থাকবে, যেটা ভারতকে তার নিজের ইন্টিগ্রিটি ধরে রাখতে দেবে কিনা সেই প্রশ্ন তো আছেই। সেখানে প্রত্যেকটা যে সম্পর্ক বিভিন্ন রকম ধর্মীয় জাতিগোষ্ঠীর মধ্যে, সেটা তো বটেই, আমাদের এই অঞ্চলকেই খুবই অস্থির করে দেওয়ার সমূহ সম্ভাবনা আছে। আমাদের সামনে আসলে বড় বিপদ আছে বলে আমি মনে করি।